স্টুডেন্ট কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দকে আসসালামু আলাইকুম। আমি হলো অক্ষরী ম্যাডাম শামিমা বিনতে মজিদ। আজকে তোমাদের পড়াবো মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের উৎপাদনের অবমূল্যায়ন সূচক জিএনপি, ডিফ্লেটর বা সংকোচক, আর পড়াবো জীবনযাত্রার ব্যয় সূচক, আর্থিক জিএনপি হতে প্রকৃত জিএনপি নির্ণয় কীভাবে করবো সেটা পড়াবো আজকে। আর পড়াবো জিএনআই, সিপিআই ও জিএনপির মধ্যে পার্থক্য পড়াবো। এখন খেয়াল করো, উৎপাদকের অবমূল্যায়ন সূচক বা জিএনপি, ডিফ্লেটর বা সংকোচক কাকে বলে এবং কীভাবে আমরা বের করবো সেটা জানাবো। প্রকৃত জিএনপি পরিমাপ থেকে মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ পরিমাপ জানা যায়। জিএনপিতে কী হয়, পূর্বের ক্লাসে যখন কলেজ খোলা ছিল পড়িয়েছিলাম, মনে না থাকলে আবার বলে দিই। জিএনপিতে গ্রোথ ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। প্রকৃত জিএনপি পরিমাপ থেকে মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ পরিমাপ জানা যায়, তা হলো জিএনপি ডিফ্লেটর। জিএনপি ডিফ্লেটর বলতে আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপির মধ্যেকার যে অনুপাত বা অনুপাতকে নির্দেশ করে। জিএনপি ডিফ্লেটর বলতে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপির মধ্যে যে অনুপাত তাকে নির্দেশ করে জিএনপি ডিফ্লেটর বা সংকোচক বলতে। এর দ্বারা সার্বিকভাবে সরকারের কেন্দ্রীয়, স্থানীয় এবং রাজ্য দামসূচক পরিমাপ করা হয়। ভিত্তি বছরের প্রত্যেক দ্রব্যের দামকে একটি হিসেবে ধরা হয় এবং বিবেচনাধীন বছরগুলোর দ্রব্য সামগ্রীর আপেক্ষিক মূল্য, অর্থাৎ আপেক্ষিক হচ্ছে তুলনামূলক মূল্য নির্ণয় করতে হবে। আপেক্ষিক মূল্য বের করার পর তার গড় নির্ণয় করতে হবে। ভিত্তি বছরের আপেক্ষিক মূল্যের প্রেক্ষিতে গড় যেহেতু সব সময় 100, তাই এর সাথে তুলনা করে বিবেচনাধীন অন্যান্য বছরের মূল্যস্তরের কতখানি হ্রাস বৃদ্ধি ঘটেছে তা নির্ণয় করতে হবে, তা আমরা পেয়ে থাকি। এবার সাধারণ দাম সূচক বা সিম্পল প্রাইস ইন্ডেক্স এর সূত্র হচ্ছে চলতি বছরের দ্রব্যের দাম ভাগ হবে ভিত্তি বছরের দাম গুণ হবে 100। সূত্রটা দেখাবো। আচ্ছা, মুখে আবার বলি। সাধারণ দাম সূচক হলো চলতি বছরের দাম ভাগ হবে ভিত্তি বছরের দাম গুণ হবে 100। এখন বাচক দাম সূচক বা ওয়েটেড প্রাইস ইন্ডেক্সের দেখালাম, এখানে লিখে দেখাই। লিমিটেড ইন্ডেক্স প্রাইস ইন্ডেক্স প্রতি বছরের দাম বোর্ডে যে লিখি অনেক সময় 4 বছর 5 চাউল টেলিভিশন, তারপর দুটো জিনিস না, 100 500 3 হচ্ছে 4
3 গুণ 4 3 এটা 3 এটা 4 300 আচ্ছা, এবার দেখো গুরুত্ববাচক দাম সূচক। এটা 1 নম্বর হলো দ্রব্য, 2 নম্বরে ভিত্তি বছরের দাম নিয়ম অনুসারে 100 ধরা হয়েছে, দ্বিতীয় বছরের দাম 100, আর 4 নম্বর হলো গুরুত্ব, আর 5 হচ্ছে দাম গুণ গুরুত্ব। গত ক্লাসে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। গুরুত্ব মানে যে দ্রব্যগুলো বেশি ভোগ করা হয় বা ব্যবহার করা দ্রব্যের প্রয়োজন অনুসারে গুরুত্ব নির্বাচন করা হয়। চাউল এখানে ভিত্তি বছর বলা হয় যে বছর দ্রব্যের দাম স্বাভাবিক হিসেবে ধরা হয় সেই বছরকে ভিত্তি বছর ধরা হয় সেই হিসেবে 100 ধরা হয়েছে। প্রতি একক দ্রব্যের দাম 100 ধরা হয়েছে। দ্বিতীয় বছরের দাম 100, গুরুত্ব হলো 3, চাউলের গুরুত্ব 3। এখানে দাম গুরুত্ব অনুসারে এখানে 5 হচ্ছে গুরুত্ব নির্ণয় কীভাবে করা হবে, দাম গুণ গুরুত্ব, অর্থাৎ 3 গুণ 4 এখানে, অর্থাৎ 5টা গুরুত্ব কীভাবে 5 অংশটা পাওয়া যাবে। এই 3-এর সংখ্যায় 100 আছে আর 4-এ কী আছে 3, এই 4 আর 3 গুণ করে 3 100 300 হয়েছে মোট গুরুত্ব অনুসারে। আর রঙিন টেলিভিশনের ভিত্তি বছরের নিয়ম অনুসারে দাম 100 ছিল, দ্বিতীয় বছরে 200, গুরুত্ব 1। যেহেতু টেলিভিশন বিলাসজাত দ্রব্য তেমন গুরুত্ব নেই তাই 1, সেই হিসাবে আমরা 3 গুণ 4 যেহেতু গুরুত্ব বের করার নিয়ম, গুরুত্ববাচক দাম নির্বাচন সূচক নির্ণয় করার নিয়ম, সেই হিসাবে 3 200 আর 4-এ 1 আছে, 200 আর 1 গুণ করলে 200 হয়। যোগফল হলো মোট এখানে হলো 300 আর 200 500, আর এখানে গুরুত্বের সংখ্যা 3 আর 1 যোগ করলে 4 হয়। এখন এটা সূত্র অনুসারে মান বের করতে হবে। নিয়ম হলো চলতি বছর ভিত্তি বছরের দাম সূচক পেতে হলে আমরা 5 নং কলামের যোগফলকে 4 নং কলামের যোগফল দ্বারা ভাগ করব। দ্বিতীয় বছরের দাম সূচককে পেতে হলে আমাদেরকে কী করতে হবে, 4 নং কলামের যোগফলকে 5 নং কলামের যোগফল দ্বারা 5 নং কলামের যোগফলকে ভাগ করতে হবে। কলামের যোগফলকে ভাগ করলে দাম সূচক পাওয়া যাবে। 500/4 কত হয় ভাগফল, 4 1 4, 4 2 8, 4 5 20, 125 পাওয়া যায়। এই ছবিটা তুলে ফেলো, বাকি করা যায় সেটা যায় তো লিখিনি না, পাওয়া যায়। আচ্ছা জীবনযাত্রার ব্যয় সূচক, কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার পড়াবো এবার। জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয়কালে বিভিন্ন শ্রেণীর মানুষের এলাকা পরিবেশসমূহ বিভিন্ন খাতে ব্যয় এর হিসাব নিকাশ সংগ্রহ করতে হয়। পারিবারিক বাজেট অনুসন্ধানে খাদ্য, বস্ত্র, বাড়ি ভাড়া, জ্বালানি, বিদ্যুৎ ও এই 5টি খাতে নির্বাচিত দ্রব্যের ব্যয় নিরূপণ করতে হয়। অর্থাৎ জীবনযাত্রার ব্যয় যদি আমরা ব্যয় সূচক বের করতে চাই তাহলে কী করতে হবে, পরিবারের মানুষের যে এলাকা, অর্থাৎ যে এলাকায় বসবাস করে আর পরিবারের
সমূহে বিভিন্ন খাতে যে ব্যয়, শিক্ষামূলক খাত আছে, খাদ্য আছে, বস্ত্র আছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, জ্বালানি, বিভিন্ন এরকম এই 5টি খাতের ব্যয় নির্বাচন করে দ্রব্যের দামকে ভাগ নির্ণয় করতে হবে আগে, তারপর নির্ণয় পদ্ধতি বলবো এবার। এটা অর্থাৎ জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয় করতে গেলে কী পদ্ধতি অবলম্বন করতে হবে। একটা আছে মোট ব্যয় পদ্ধতি বা ভার আরোপিত সমষ্টি পদ্ধতি, আরেকটা আছে পারিবারিক বাজেট পদ্ধতি বা ভার আরোপিত অনুপাত পদ্ধতি। দুইটা পদ্ধতি, একটা হলো মোট ব্যয় পদ্ধতি অথবা ভার আরোপিত পদ্ধতি, আরেকটা হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি। দুই পদ্ধতির মাধ্যমে জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয় করা যায়। তাহলে মোট ব্যয় পদ্ধতির নিয়ম কি? জিরো, প্রথমে ছবি তুলছি এভাবে, আমি সূত্র লিখে করি। ইজ ইকুয়াল টু সামেশন পি এন কিউ জিরো ভাগ হবে P0 ইন্টু 100। এটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি বা ভার আরোপিত সমষ্টি পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয়ের সূত্র। দ্বিতীয়টি হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি বা ভর আরোপিত অনুপাত পদ্ধতি। একটা হচ্ছে ভার আরোপিত সমষ্টি পদ্ধতি, একটা ভর আরোপিত অনুপাত পদ্ধতি। ভিত্তি বছরকে বলা হয় যে বছর দ্রব্যের দাম স্বাভাবিক থাকে এবং সেরকমটা, আর বছরকে ভিত্তি বছর হিসেবে বিবেচনা করা। যে বছর যুদ্ধ, বন্যা, খরা এগুলো থাকে না, স্বাভাবিক মূল্য থাকে, দ্রব্য মূল্যবৃদ্ধি থাকে না, সেটাকে বলা হয় ভিত্তি বছর। ভিত্তি বছরের ভোগের মোট খরচকে ভার হিসেবে ধরা হয়, ভার হিসেবে ধরা হয়। এরপর আপেক্ষিক মূল্যমান বের করে তাকে তুলনামূলক বের করে তাকে ভার দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এখানে ভার বলতে ভিত্তি বছরে যে মোট খরচকে ভার হিসেবে, অর্থাৎ কত খরচ হলো ভিত্তি বছরে সেই খরচকে ভার হিসেবে ধরতে হবে। তারপর ওই ভারটাকে কী দিয়ে গুণ করতে হবে? আপেক্ষিক মূল্যমান বের করে, অর্থাৎ দ্রব্যগুলো যে আপেক্ষিক তুলনামূলক মূল্যের মান, সেই মান বের করে তার দ্বারা গুণ করতে হবে। এই গুণফলকে আবার ভারগুলোর সমষ্টি দ্বারা ভাগ করে এই সূচক নির্ণয় করা হয়। এখন এই ছবিটা তোলা আছে না? আচ্ছা, দেখো এটা সূত্র হলো 0IN ভাগ সামেশন ব্রেকেট PN/P0 ইন্টু 100 ভাগ, নিচে হলো সামেশন W, আর এখানে ইন্টু ডব্লিউ উপরে আর নিচে সামেশন ডব্লিউ, যেখানে ডব্লিউ দ্বারা নির্ধারিত ভার বোঝায়, অর্থাৎ P0 Q0 বোঝায়। মুদ্রাস্ফীতি পরিমাপের দুটি পদ্ধতির ব্যবহারিক অধিক গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। আর্থিক জিএনপি হতে প্রকৃত জিএনপি কীভাবে বের করা যায়? ভিত্তি বছরের দাম সূচক, অর্থাৎ ভিত্তি বছর বলা হচ্ছে তুলনামূলক বছরটাকে, স্বাভাবিক দ্রব্যের দাম যে বছরে সেটাকে বলা হয় ভিত্তি বছর। ভিত্তি বছর দ্রব্যের দাম সূচক 100 এবং পরবর্তী বছরে দ্রব্য সেবার দাম দ্বারা দ্বিগুণ হলে দাম সূচক হবে 200। অর্থাৎ ভিত্তি বছরের দ্রব্যের দামকে 100 হিসেবে ধরা হয়, আর পরবর্তী বছরের দ্রব্য সেবার দামকে দ্বিগুণ হলে 200 ধরা হয়। ধরতে 200 সূচক হবে 200। বিবেচ্য বছরের দাম সূচক, বিবেচ্য মানে ভিত্তি বছর হচ্ছে দাম সূচক, আর্থিক সূচকের সাহায্যে আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপিতে রূপান্তর করা যায়। যেমন বর্তমান বছরের দামের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন 800 কোটি টাকা, অর্থাৎ বর্তমান বছরের দাম আছে দ্রব্যের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদনও 800 কোটি টাকা। এখন স্থির দামে জিএনপি বা প্রকৃত জিএনপি সূত্র বের করতে আমরা প্রকৃত জিএনপি সূত্র হচ্ছে প্রকৃত জিএনপি ইজ ইকুয়াল টু হবে চলতি দাম জিএনপি ভাগ দাম সূচক গুণ 100 ইকুয়াল টু মোট জাতীয় উৎপাদন কত? চলতি দামে জাতীয় উৎপাদন আমরা ধরেছি 800 কোটি টাকা, তো উপরে হবে 800 কোটি টাকা। 800 কোটি টাকা ভাগ হবে, এখানে সূত্রে 800 কোটি ভাগ হবে। প্রকৃত জিএনপি বের করতে গেলে আমাদেরকে এটা ভাগ করতে হবে। প্রকৃত জিএনপি ইজ ইকুয়াল টু চলতি দাম সূচক গুণ 100। অর্থাৎ এখানে আগেই বলেছিলাম যে ভিত্তি বছরের দামকে 100 হিসেবে যদি ধরা হয় তখন আর পরবর্তী বছর দ্রব্য সেবার দাম দ্বিগুণ হলে 200 হবে। সেই হিসেবে বর্তমান বছরের দামের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন 800 কোটি টাকা ধরা হয়েছিল। অর্থাৎ বর্তমান সময়ের ভিত্তিতে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন 800 কোটি টাকা হলে এখানে চলতি দাম হবে 800 কোটি টাকা, ভাগ হবে দাম সূচক 400 হবে, এখানে 400 দিয়ে ভাগ করলে হবে
200 দিয়ে ভাগ হবে, এখানে 200, যেহেতু আমরা ভিত্তি বছরের দাম 100 ধরেছিলাম আর চলতি বছরের দাম ধরেছি, পরবর্তী বছরের দাম দ্বিগুণ হয়েছে তাই 200 ধরেছিলাম, তাই এখানে চলতি বছরটাই বর্তমান বছর বা দ্বিগুণ হয়েছে। দ্রব্য সেবা গুণ 100, তাহলে ভাগ করলে হয় 0 কাটা গেলে 400 থাকে, এখানে 400 টাকা হচ্ছে। অর্থাৎ এখানে জিএনপি বা প্রকৃত জিএনপি কত আমাদের 400 কোটি টাকা হলো প্রকৃত জিএনপি, 400 কোটি টাকা। সে এখন আমরা ডিফ্লেটর বা মুদ্রা মানে জিএনপি ডিফ্লেটর বা সংকোচক বের করবো কীভাবে। ডিফ্লেটর, অতএব ডিফ্লেটর বের করতে গেলে আগেই বলেছিলাম ডিফ্লেটর কাকে বলে। ডিফ্লেটর হচ্ছে প্রকৃত জিএনপি এবং আর্থিক যে জিএনপি, এই দুটা যে অনুপাত নির্দেশ করা হয়, অনুপাত অর্থাৎ কতটুকু ব্যবধান, সেই অনুপাতটাই হচ্ছে ডিফ্লেটর, জিএনপির ডিফ্লেটর বলা হয়। তাহলে জিএনপি ডিফ্লেটর বের করতে হলে আমাদের কী করতে হবে, ডিফ্লেটর বের করতে হলে তো আর্থিক জিএনপিকে ভাগ করতে হবে প্রকৃত জিএনপি দিয়ে। আর্থিক জিএনপি, প্রকৃত জিএনপি নিতে হবে গুণ 100, অর্থাৎ আমাদের আর্থিক জিএনপি কত 800 কোটি টাকা, মোট জাতীয় উৎপাদন 800 কোটি টাকা। প্রকৃত জিএনপি কত 400, প্রকৃত আমরা এখানে ভাগ কাটাকাটি করে 400 টাকা পেলাম না, এই প্রকৃত যদি 400 টাকাটা দিয়ে আর্থিক জিএনপিকে ভাগ করলে আমরা পেয়ে যাব ডিফ্লেটর, জিএনপি ডিফ্লেটর বা সংকোচক কত হয়েছে অর্থাৎ কত কমলো পার্সেন্টে, সেটা পেয়ে যাব 200। অর্থাৎ এই 200 কোটি টাকা ডিফ্লেটর কত আমরা মান পেলাম, 200 কোটি টাকা পেলাম। সিপিআই, পিপিআই ও জিএনপি ডিফ্লেটরের সাহায্যে মুদ্রাস্ফীতি পরিমাপের উদাহরণ একটা দেখো। সিপিআইতে কী বলেছিলাম, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আর পিপিআইতে বলেছিলাম প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ পিপিআইতে বলেছিলাম প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, সিপিআইতে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তার দাম সূচক, সংক্ষেপে এখানে সিপিআই লেখা আছে। পিপিআইতে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ উৎপাদকের দাম সূচক, আর জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট ডিফ্লেটর মানে সংকোচকের সাহায্যে ও মুদ্রাস্ফীতির পরিমাপের উদাহরণ। 1950 সালে সিপিআই, 1967 সালে ছিল কত 100 হিসেবে ধরা হয়েছে। পিপিআই প্রডিউসার প্রোডাকশন ইন্ডেক্স 1967 সালে ধরা হয়েছে 100, আর জিএনপি ডিফ্লেটর ধরা হয়েছে 1982 সালে 100। এখন 1960 সালে সিপিআই ছিল 72.1 আর পিপিআই ছিল 81.8, আর 1982 সালে জিএনপি ডিফ্লেটর ছিল 30.9। সেই সারণীটা বিস্তারিত বলার প্রয়োজন নেই, তোমরা দেখে নিও, এখানে বোঝানোর কিছু নেই। এবার দেখো এখন কীভাবে আমরা এখানে জিএনপি ডিফ্লেটরটা বের করব সেটা এখানে দেখানো হয়েছে। কোনো দেশের ভিত্তি বছরের সাপেক্ষে হিসাবি বছরের আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি দেয়া থাকলে তখন জিএনপি ডিফ্লেটর নির্ণয় খুব সহজ। যেমন এক্স দেশে 2010 সালের সাপেক্ষে 2015 সালের আর্থিক জিএনপি 2000 কোটি টাকা এবং প্রকৃত জিএনপি 1800 কোটি টাকা। অর্থাৎ এখানে যদি দেয়া থাকে অঙ্কটা, তখন আমরা কী করব, ওই জিএনপি সূত্রটা কী ছিল, চলতি বছরের দামটা ভাগ হবে ভিত্তি বছর প্রকৃত জিএনপি দিয়ে ভাগ, প্রকৃত জিএনপি দিয়ে ভাগ। অর্থাৎ আমাদের এখানে আগে সংখ্যাটা দেওয়া ছিল না বলে আমরা মানটা ভাগ করে দেখিয়েছি, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে এক্স দেশে 2010 সালের সাপেক্ষে 2015 সালে আর্থিক জিএনপি 2000 কোটি টাকা এবং প্রকৃত জিএনপি 1800 কোটি টাকা, এক্ষেত্রে জিএনপি ডিফ্লেটর কত হবে। তাহলে আমরা সূত্রটা পেয়েছিলাম কি, আর্থিক জিএনপি ভাগ হবে প্রকৃত জিএনপি। আর্থিক জিএনপি আমাদের 2000 কোটি টাকা আর প্রকৃত জিএনপি 1800 কোটি টাকা গুণ হলো 100, অর্থাৎ 111.11 কোটি টাকা হবে আমাদের মুদ্রাস্ফীতির হার হবে। তাহলে কত, এই 111.11 বিয়োগ হবে 100, অর্থাৎ 11 টাকা 11% মুদ্রাস্ফীতির হার। কিন্তু সেখানে আমাদের আগের যে বিষয়টা আমি খাতায় লিখে দেখিয়েছিলাম, সেখানে আমাদের আর্থিক জিএনপি দেওয়া ছিল কিন্তু প্রকৃত জিএনপি দেওয়া ছিল না, সেজন্য আমরা প্রকৃত জিএনপি বের করেছিলাম এবং প্রকৃত জিএনপি বের করে আমরা ডিফ্লেটরটা বের করেছি, অর্থাৎ মুদ্রাস্ফীতির যে হার সেটা আমরা আর্থিক জিএনপির মান 800 কোটি টাকা আর ওখানে বসিয়ে, আর প্রকৃত জিএনপি বের করেছিলাম দাম সূচক দিয়ে ভাগ করে 400 কোটি টাকা ভাগ করে আমরা নিচে দেখিয়েছিলাম। কিন্তু যদি সরাসরি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তখন ফল বসিয়ে ভাগ করে বিয়োগ করে পেয়ে যাব আমরা জিএনপির হার কত, মানে মুদ্রাস্ফীতির হার।
এবার সিপিআই ও ডিফ্লেটরের আচ্ছা, এবার আমরা পড়াবো সিপিআই ও জিএনপির মধ্যে ডিফ্লেটরের মধ্যে পার্থক্য। সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সংক্ষেপে বলা হয় সিপিআই। এখন সিপিআইতে নির্দিষ্ট বাক্স ভর্তি দাম ধরা হয়, বছরের পর বছর এই বাক্স পরিবর্তন হয় না, কিন্তু জিএনপি ডিফ্লেটরে ওই বাক্সের ওজন বাড়ে বা কমে, কারণ এক্ষেত্রে দ্রব্যের পরিমাণ বাড়ে বা কমে, অর্থাৎ দ্রব্যের পরিমাণটা বাড়তেও পারে কমতেও পারে, সেই জন্য জিএনপি ডিফ্লেটরের ক্ষেত্রে ও দামটা পরিবর্তন হতে পারে। 2 নম্বর পার্থক্য, সিপিআইতে আমদানি দ্রব্যের দাম এবং জিএনপি ডিফ্লেটরে দেশের অভ্যন্তরে উৎপাদ্য দ্রব্য সামগ্রীর দাম বিবেচনা করা হয়, অর্থাৎ সিপিআইতে আমদানি দ্রব্যের দাম বিবেচনা করা হয় এবং জিএনপিতে দেশের অভ্যন্তরে ডিফ্লেটরে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর দাম বিবেচনা করা হয়। তাই জ্বালানি ও খাবার তেলের আমদানি ব্যয় বাড়লে জিএনপি ডিফ্লেটরের তুলনায় সিপিআই অধিক হারে বাড়বে, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা ভোক্তার দাম শুল্ক অধিক বেশি হারে বাড়বে জিএনপি ডিফ্লেটরের তুলনায়। কেন বাড়বে? যেহেতু জিএনপি ডিফ্লেটরে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর দাম শুধু বিবেচনা করা হয়, কিন্তু সিপিআইতে আমদানি দ্রব্য দাম বিবেচনা করা হয়, যেমন জ্বালানি তেল, ভোগ্য তেল, এগুলো দাম যদি বেড়ে যায় তখন দেখা যাবে যে সিপিআইয়ের হারও ডিফ্লেটরের তুলনায় জিএনপি ডিফ্লেটরের তুলনায় অধিক হারে বেড়ে যাবে। এখানে ডিফ্লেটর বলতে সংকটস্থ বোঝা হচ্ছে জিএনপি। 3 নম্বর পার্থক্য, সিপিআইতে যে ভিত্তি বছরের দাম স্তর বিবেচনা করে প্রকৃত জিএনপি বিবেচনা করা হয়, যে ভিত্তি বছরের দাম স্তর বিবেচনা করে প্রকৃত জিএনপি পরিমাপ করা হয়, এক্ষেত্রে সেই ভিত্তি বছর থেকে চলতি বছর পর্যন্ত দাম স্তর কী হারে বাড়লো, অর্থাৎ মূল্যস্ফীতি হার কত, তা জানা যায় জিএনপি ডিফ্লেটর থেকে। জিএনপি ডিফ্লেটর হিসাব করার সময় দেশের সকল উৎপন্ন দ্রব্যের দামের হিসাব ধরা হয়, তাই মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে জিএনপি ডিফ্লেটর অর্থনীতির প্রসারিত দাম সূচক বা ওয়াইডলি বেসড প্রাইস ইন্ডেক্স হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি প্রতিটি সূত্রে মানে এখানে আমরা যদি বলতে পারি যে সিপিআই আর জিএনপি ডিফ্লেটরের পার্থক্য থেকে আমরা বলতে পারি যে প্রতিটি সূচকেই দাম স্তর বাড়ছে, অর্থাৎ প্রতিটি সূচকের দাম স্তর বাড়ছে। বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রীর জন্য বিভিন্ন সূচক ব্যবহারের কারণে তাদের মধ্যে পার্থক্য হয়ে থাকে। নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে আগের তুলনায় ব্যয় বাড়ে কিনা তা জানা যায় সিপিআই থেকে জানা যায়, তাই ভোক্তাদের নিকট সিপিআই অধিক বিবেচ্য। সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, কিন্তু জিএনপি ডিফ্লেটর অধিক সংখ্যক দ্রব্য সামগ্রী বিবেচনা করা হয়, তাই অর্থনীতির প্রকৃত অবস্থা বিশ্লেষণে এর প্রয়োজনীয়তা রয়েছে। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে জিএনপি ডিফ্লেটরের প্রয়োজনীয়তা অধিক রয়েছে কোন ক্ষেত্রে, আমরা উত্তরে বলবো জিএনপি ডিফ্লেটরের অধিক প্রয়োজনীয়তা রয়েছে অধিক সংখ্যক দ্রব্য সামগ্রীর অর্থনীতির প্রকৃত অবস্থা বিশ্লেষণ, অর্থাৎ দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা কীরূপ সেটা আমরা জিএনপি ডিফ্লেটরের মাধ্যমে জানতে পারবো। কিন্তু ভোক্তাদের ক্ষেত্রে সিপিআই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভোক্তাদের নিকট সিপিআই অধিক বিবেচ্য, কারণ যেহেতু তারা ভোগ্যদ্রব্য ভোগ করে থাকে সেই জন্য। এবার আসলে মুদ্রাস্ফীতির কারণ কী কী, মুদ্রাস্ফীতি কেন সংঘটিত হয়, এক কথায় উত্তর আমরা দিতে পারি না। মুদ্রাস্ফীতি বিভিন্ন কারণে সংঘটিত হয়, অর্থের যোগান বৃদ্ধি পেলে, তারপর সরকারি ব্যয় বৃদ্ধি, দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে, ঘাটতি বাজেট বা ঘাটতি ব্যয়, ব্যাংক ঋণের প্রসার, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, মজুরি ও বেতন বৃদ্ধি, তারপর যুদ্ধ ব্যয় নির্বাহ, অর্থের প্রচলন গতি বৃদ্ধি পেলে, মূল্যবান পদার্থের যোগান বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত, প্রাকৃতিক দুর্যোগ তো বলেছি আগে, মজুদ ও চোরাচালান, জনসংখ্যা বৃদ্ধি, চাহিদা বৃদ্ধিজনিত কারণ, ব্যয় বৃদ্ধিজনিত কারণ, এসব কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। আবার আরও আছে বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার কারণে, আর প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের কারণেও যেমন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। এসব কারণে আবার প্রসারিত দৃষ্টিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। এখন মুদ্রাস্ফীতি 1 নম্বর কারণ অর্থের যোগান বৃদ্ধি।
মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বৃদ্ধি পেলে লোকের নিকট নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, তখন ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু দ্রব্যসামগ্রী যোগান সেই অনুপাতে বৃদ্ধি পায় না। অর্থের যোগান বৃদ্ধি পেলে জনগণের হাতে অর্থের পরিমাণ বেড়ে যায়, তখন অর্থে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু ক্রয় ক্ষমতা যে পরিমাণ বৃদ্ধি পায় সেই অনুপাতে দ্রব্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি পায় না, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সরকারি ব্যয় বৃদ্ধি দ্বিতীয় কারণ। আধুনিককালে প্রত্যেক দেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করে থাকে বা প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এরূপ ব্যয়ের অনুপাতে স্বল্পমেয়াদে উৎপাদন তেমন বাড়ে না, দীর্ঘমেয়াদে বাড়ে। স্বল্পমেয়াদে উৎপাদন না বাড়ার কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ঘাটতি ব্যয়। সরকার অনেক সময় অর্থনৈতিক উন্নয়নের জন্য আয় অপেক্ষা ব্যয় বেশি করে থাকে, তখন দেখা যায় যে দেশে ঘাটতি বাজেট, তখন সরকারকে ঘাটতি পূরণের জন্য বিভিন্ন সংস্থা থেকে, বিদেশি এনজিও সংস্থা বা প্রতিবেশী রাষ্ট্র থেকে আর্থিক অতিরিক্ত ঋণ গ্রহণ করতে হয়, আবার অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে অর্থের প্রয়োজন মেটাতে মুদ্রা সৃষ্টি করে, যার অনুপাতে দ্রব্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি পায় না, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় দেশে এই সরকারের অতিরিক্ত সরকারি ব্যয় বৃদ্ধির কারণে। ব্যাংক ঋণের প্রসার। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক অতিরিক্ত ঋণ সৃষ্টির ফলে দেশের অর্থের যোগান তখন বৃদ্ধি পায়, এর ফলে দামস্তর ঊর্ধ্বমুখী হয় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। দামস্তর ঊর্ধ্বমুখী হওয়ার মানেই হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পাওয়া। অর্থের যোগান বৃদ্ধি পাওয়া মানে অধিক পরিমাণ অর্থ একটি দ্রব্য ক্রয়ে ব্যয় করতে হয়, তখন দেখা যায় যে দামস্তরের ঊর্ধ্বমুখী হওয়া অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তখন অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আমরা জানি অর্থনীতিতে অর্থের কোনো নিজস্ব মূল্য নেই, একটি নিজস্ব পরিমাণ অর্থ দিয়ে যতটুকু দ্রব্য ক্রয় করা যায় সেটাকেই বলে অর্থের ক্রয় ক্ষমতা। অর্থের দামস্তর দ্বিগুণ হলে অর্থের পরিমাণও দ্বিগুণ হবে আমরা জানি, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। সেই হিসেবে এখানে ব্যাংক ঋণের প্রসারণের কারণে জনগণের হাতে অতিরিক্ত অর্থ থাকার ফলে অর্থের যোগান বৃদ্ধি পায় এবং ফলে দামস্তর ঊর্ধ্বমুখী হয় এবং দামস্তরের ঊর্ধ্বমুখীর কারণেই মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। সমাজের ব্যয়যোগ্য আয় বাড়লে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ে, এর ফলে দামস্তর ঊর্ধ্বমুখী হয়। এখানে ব্যয়যোগ্য আয় কি, মানুষ যা আয় করে তার সম্পূর্ণটাই সে ব্যয় করে না, সে ভবিষ্যতের জন্য কিছু অংশ সঞ্চয় করে রাখে, শুধু যেটুকু অর্থ ব্যয় করতে পারে সেটুকু হচ্ছে ব্যয়যোগ্য আয়ের অন্তর্ভুক্ত। এই ব্যয়যোগ্য আয় বৃদ্ধি বাড়লে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে এর ফলে দ্রব্যের দামস্তর ঊর্ধ্বমুখী হয়, কারণ দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেলে সাথে সাথে দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না, কারণ উৎপাদন বৃদ্ধি পায় না বলে, তখন দ্রব্যগুলির ঊর্ধ্বমুখী হওয়ার জন্য মুদ্রাস্ফীতি দেখা দেয়। উৎপাদন হ্রাস, অর্থাৎ কৃষি ও শিল্পজাত দ্রব্যসামগ্রীর উৎপাদন হ্রাস পেলে দ্রব্যসামগ্রীর যোগান ঘাটতি দেখা যায়। অর্থাৎ যদি উৎপাদন হ্রাস পায় তখন যোগানে ঘাটতি হয়, ঘাটতি হওয়ার ফলে এই যে ঘাটতিজনিত কারণে দামস্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি ঘটে। কারণ যেমন গত বছর আমরা 2019 সালে দেখেছি যে পেঁয়াজের দাম দ্রুতগতি বৃদ্ধি পেয়েছে, কারণ পেঁয়াজের বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদন কম ছিল, আবার চোরাচালান, তারপর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বিভিন্ন কারণে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। আর এখানে মজুরি ও বেতন বৃদ্ধি, যেমন সরকার আমাদেরকে একটা পে স্কেল দিয়েছিল, পে স্কেলের শ্রম ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের প্রভাবে অথবা শ্রমিক কল্যাণ বিবেচনা করে মালিকরা মজুরি বাড়াতে বাধ্য হয়, তখন দামস্তর বাড়ে। কারণ অর্থাৎ ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তখন দেখা দেয়। অর্থাৎ যদি বেতন ও মজুরি বৃদ্ধি পায় তখন বাজারে অটোমেটিক দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি পায়, দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি পেলে তখন অর্থের পরিমাণ বাড়ে, যেহেতু বেতন মজুরি বৃদ্ধি পায়, কিন্তু উৎপাদন তো বৃদ্ধি পায় না, সেই হিসেবে দামস্তর ঊর্ধ্বমুখী হলে তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। যুদ্ধ ব্যয় নির্বাহ। যুদ্ধের সময় সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। যুদ্ধের সময় ভোগ্য শিল্পের থেকে যুদ্ধ শিল্পে কাঁচামাল ও মূলধন স্থানান্তরিত হয়, অর্থাৎ যুদ্ধের সময় ভোগ্য শিল্প থেকে কাঁচামাল ও মূলধন স্থানান্তরিত হয় যুদ্ধের সময়। এই অবস্থায় দেশের অর্থের যোগান বাড়ে এবং ভোগ্যদ্রব্যের যোগান কমে, অর্থাৎ অর্থের যোগান বাড়ে ঠিকই, কিন্তু ভোগ্যদ্রব্যের যোগানটা কমে, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থের প্রচলন গতি বৃদ্ধি। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে তথা সমাজে অর্থের ব্যয়ের প্রবণতা বাড়লে অর্থের প্রচলন গতি বাড়ে, দামস্তর বৃদ্ধির তথা মুদ্রাস্ফীতি দেখা দেয়। মূল্যবান পদার্থের যোগান বৃদ্ধি। দেশের মূল্যবান পদার্থ ও সম্পদের যোগান বাড়লে
তার দ্বারা দাম স্তরও বাড়ে। অর্থাৎ মূল্যবান পদার্থ বলে এখানে বোঝা, যেমন দক্ষিণ আফ্রিকার নতুন বিশ্ব আবিষ্কৃত হওয়ার পর স্পেনীয়দের দ্বারা ইউরোপের সর্বত্র ধাতব পদার্থের যোগান বেড়ে যায়, তার দ্বারা দাম স্তরও বেড়ে গিয়েছিল, ফলে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত বলতে দেশে আমদানি অপেক্ষা যদি রপ্তানি বেশি হলে, অর্থাৎ লেনদেন ভারসাম্যের উদ্বৃত্ত হলে জনসাধারণের আয় বৃদ্ধি পায়। যদি আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হয় তখন বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত ঘটে। উদ্বৃত্ত হলে মানুষের তখন আয় বৃদ্ধি পায় এবং ক্রয় ক্ষমতা, আয় বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পায়, কিন্তু সেই অনুপাতে উৎপাদন বৃদ্ধি পায় না হলে তখন মুদ্রাস্ফীতি দেখা যায়। আবার খেয়াল করো, বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত, আমরা জানি বৈদেশিক বাণিজ্যের ঘাটতিটা হচ্ছে যদি আমদানির তুলনায় রপ্তানি কম হয় সেক্ষেত্রে হবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি, আর যদি আমদানির তুলনায় রপ্তানি বেশি হয় তখন সেক্ষেত্রে হবে বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত বলা হয়। অর্থাৎ আমদানিতে রপ্তানি বেশি হলে উদ্বৃত্ত হবে বাণিজ্যের, তখন জনগণের আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু সেই ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে সেই অনুপাতে বাজারে উৎপাদন বৃদ্ধি না পাওয়ার কারণে বাজারে দ্রব্য কম দাম স্তর বেড়ে যায়, এভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরা ইত্যাদির কারণেও কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদন হ্রাসের ফলে মুদ্রাস্ফীতি, দ্রব্যসামগ্রীর ঘাটতিজনিত কারণে মুদ্রাস্ফীতি দেখা। যেমন এবছর 2020 সালে আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে আমাদের, আবার জলোচ্ছ্বাস হয়েছে, আবার এখানে কোভিড-19 অর্থাৎ যে করোনা ভাইরাসের জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এই উৎপাদন ব্যাহত হওয়ার কারণে দ্রব্যসামগ্রীর মূল্য, চালের মূল্য, সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে, কারণ বন্যা বা খরার কারণে ফসল নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বাজারে দ্রব্যসামগ্রীর যোগান বৃদ্ধি পায়নি, ফলে অর্থের যোগান বেড়েছে কিন্তু উৎপাদন কম হওয়ার কারণে দ্রব্যসামগ্রীর মূল্য ঊর্ধ্বগতি হয়েছে। দ্রব্যসামগ্রীর মূল্য ঊর্ধ্বগতি মানে হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া, অর্থাৎ অধিক পরিমাণে অর্থের যোগানও বৃদ্ধি পেয়েছে কিন্তু দ্রব্যের অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, সেভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এভাবে প্রাকৃতিক দুর্যোগ, তাই আমরা বলতে পারি প্রাকৃতিক দুর্যোগের কারণে মুদ্রাস্ফীতি ঘটে। মজুদ পরোক্ষ কর আছে আর প্রত্যক্ষ কর আছে। কর চ্যাপ্টারে আমি পড়িয়েছি গত ক্লাসে, মানে পরোক্ষ কর হচ্ছে কর যখন যে ব্যক্তি বা ব্যক্তির উপর কর আরোপ করা হয় তখন সে করের প্রাথমিক বোঝা বহন করলেও কিছু অংশ ক্রেতা বা ভোক্তাদের উপর বা অন্যের উপর অপসারণ করে, তাকে বলা হয় পরোক্ষ কর। যেমন যদি একটি পণ্যের উপর কর আরোপ করা হয় শতকরা 10 টাকা বা 20 টাকা, তখন উৎপাদনকারী বা বিক্রেতা দেখা গেল যে দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দিল, দ্রব্যের মূল্য 50 টাকা থেকে 60 টাকা, অর্থাৎ 10 টাকা, অর্থাৎ সেই 10 টাকার মধ্যে সে 55 টাকা করলো, সে 5 টাকা কর দিল আর 5 টাকা ক্রেতাদের উপর চাপিয়ে দিল। করের যে অংশ নিজে বহন না করে অন্যের উপর চাপিয়ে দেয় ক্রেতা বা ভোক্তাদের উপর, সেই অংশটাকে বলা হয় পরোক্ষ কর। পরোক্ষ করের সরকার যদি ব্যাপক হারে দ্রব্যসামগ্রীর উপর পরোক্ষ কর আরোপ করে তাহলেও দাম স্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। আচ্ছা, 30 মিনিট তো হয়ে গেছে, 30 মিনিট বেশি তো দেওয়া ঠিক না। বাকিগুলো অর্থাৎ কী কী কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো আগামী ক্লাসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আলোচনা করব। ধন্যবাদ, থ্যাংকস অল।